যে অনেকের নাকি হাঁপানি বলে একটা রোগ হয় এবং সেটা দেখা যায় অনেক সময় যে খুব ছোট বাচ্চা, সে ভীষণ ভাবে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে সাঁই সাঁই শব্দ হচ্ছে, তার সঙ্গে সর্দি কাশি ইত্যাদি তো আছে, এবং মানে একটু হাওয়া লাগলেও তার হাঁপানি হয়। আমরা অনেক সময় শুনেছি যে হাঁপানিটা নাকি বংশগত, আবার অনেক সময় দেখেছি যে একটু বড় হওয়ার পর সেই বাচ্চার হাঁপানিটা অনেক সময় কমেও যাচ্ছে। এবার যখন এইরকম একটি বাচ্চাকে আপনার কাছে আনা হলো, তা আপনি কি বলবেন, ছোট থেকে তার সর্দি কাশি বা শ্বাসকষ্টর কোনো মানে লক্ষণই ছিল না, হতোই না সেরকম করে, সেই মানুষের 30-35 এইরকম বয়সে গিয়ে হঠাৎ করে এই সর্দি কাশির প্রকোপটা বাড়লো এবং তার সঙ্গে শ্বাসকষ্টটা শুরু হলো, আর ওই বুকের মধ্যে সাঁই 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 ঘর 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 একটা আওয়াজ। নমস্কার বন্ধুরা, এসে গেছি নিদানে। সঙ্গে রয়েছেন ডক্টর অতনু পাল। তবে ডক্টর অতনু পাল মানেই শুধুমাত্র রিউমাটোলজি বা নেফ্রোলজি নয়, আরো অনেক বিষয় নিয়েই ওনার সঙ্গে কথা বলা যায়, তাই না ডাক্তারবাবু? সবটাই আবার গিয়ে এই আবার রিউমাটোলজিতে ঢুকে যায়, নেফ্রোলজিতে নাও হতে পারে। আচ্ছা, কিন্তু রিউমাটোলজিতে ঢুকে যায়। তা যাই হোক, আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা ছোট থেকে একটা জিনিস জেনে এসেছি যে অনেকের নাকি হাঁপানি বলে একটা রোগ হয় এবং সেটা দেখা যায় অনেক সময় যে খুব ছোট বাচ্চা, সে ভীষণ ভাবে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে সাঁই সাঁই শব্দ হচ্ছে, তার সঙ্গে সর্দি কাশি ইত্যাদি তো আছে, এবং মানে একটু হাওয়া লাগলেও তার হাঁপানি হয়। আমরা অনেক সময় শুনেছি যে হাঁপানিটা নাকি বংশগত, আবার অনেক সময় দেখেছি যে একটু বড় হওয়ার পর সেই বাচ্চার হাঁপানিটা অনেক সময় কমেও যাচ্ছে। এবার যখন এইরকম একটি বাচ্চাকে আপনার কাছে আনা হলো, তা আপনি কি বলবেন তার সম্পর্কে? তো মূলত এটা খুব সহজ ভাবে যদি আমরা বলি যে একটা বাচ্চা যার হাঁপানি হচ্ছে, এই হাঁপানি বলতে সে মূলত কিছু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, না হঠাৎ করে বসে বসে হাঁপিয়ে যাচ্ছে, নাকি রাত্রিবেলায় শুতে গিয়ে তার কষ্ট হচ্ছে, এই আর কতগুলো প্যাটার্ন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। মানে হাঁপানি অনেক কারণে হতে পারে, হাঁপানি অনেক কারণে হতে পারে, যেমন লাংসের কারণে হাঁপানি হতে পারে, হার্টের কারণে মানে হৃৎপিণ্ডের কারণে হাঁপানি হতে পারে, শরীরে রক্ত কমে গেলে হাঁপানি হতে পারে, শরীরে মাসেলের প্রবলেম হলে, পেশির প্রবলেম হলে আমাদের হাঁপানি হতে পারে। তো হাড়ের প্রবলেম মানে বুকের যে জায়গাগুলো থেকে মানে আমাদের এই খাঁচা, সেই খাঁচাতে যদি ধরুন কোথাও ব্যথা হয়, তাহলেও আমরা শ্বাস নিতে গেলে খুব কষ্ট হয়, তো সেটা সেখান থেকে হাঁপানি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কমন হয় যে কারো দুটো বাচ্চা মারামারি করেছে, হঠাৎ করে বুকে লেগে গেছে, সে বুঝতে পারেনি, তখন এবার রাত্রিবেলা দেখছি যে প্রচন্ড কষ্ট হচ্ছে, এবং অদ্ভুত ভাবে এই সমস্ত কষ্টগুলো রাত্রিবেলায় বাড়ে। এবারে তখন মনে হয় কি হলো কি হলো কি হলো, তারপর অনেক কষ্ট সৃষ্টি করে ভালো করে টিপতে টিপতে ভালো করে দেখতে দেখতে গিয়ে বোঝা যায় কোনো একটা জায়গায় তীব্র ব্যথা আছে। সেইবারে এবার তাকে ধরা হলো, সে তো ভয়ে বলেনি যে ও মারামারি করেছে, তারপরে দেখা গেলো যে ও সকাল দুপুরবেলায় স্কুলে মারামারি করেছে, তখন লেগে গেছিল, সেইখান থেকে শ্বাসকষ্ট হচ্ছে। তো আমাদেরকে না মানে এই শ্বাসকষ্টের ব্যাপারটা খুব মানে গভীরভাবে দেখে বুঝে এগোতে হয়। এবারে বাচ্চাদের শ্বাসকষ্ট আমরা যদি সব বাদ দিই, মানে এই যেগুলো বললাম সেগুলোকে বাদ দিলে খুব কমন যে জায়গাতে শ্বাসকষ্ট সেটা হচ্ছে অ্যাজমা, যেটাকে হাঁপানি, প্রকৃত অর্থে হাঁপানি বলে। এবার এই অ্যাজমা মূলত বাচ্চাদের ক্ষেত্রে একটা অ্যালার্জির সাথে জড়িত থাকে। তো বিভিন্ন রকমের অ্যালার্জি, যেমন খাদ্যে কোনো কিছুতে অ্যালার্জি হতে পারে, বিশেষ করে সামুদ্রিক জীব যেগুলো, সেইগুলোতে অ্যালার্জি হতে পারে। তবে কার কোন খাবার অ্যালার্জি হবে সেটা কিন্তু তার নির্দিষ্টভাবে তার উপরেই নির্ভর করে। এরকম নয় যে ওর চিংড়িতে অ্যালার্জি মানে ওর আর একজনের চিংড়িতে অ্যালার্জি হবে, প্রত্যেকে স্পেসিফিক হয় আর কি। তারপরে ধরুন ফুলের রেণু, বিশেষ করে এই কৃষ্ণচূড়া বা রাধাচূড়ার যে ফুলের রেণুগুলো হয়, বা পার্থেনিয়াম যে গাছটা জঞ্জাল হয় আর কি, সেইখান থেকে যে রেণুগুলো তৈরি হয়, সেইগুলো খুব বড় অ্যালার্জেনের কারণ হয়। বা ধরুন বাড়িতে মাকড়সা আছে, বা পায়রা, বিশেষ করে পায়রার যে ডাস্ট আর কি, মানে এক্সক্রিটা, মানে পায়রা যে পটি করে, সেইখান থেকে যে ধুলোগুলো তৈরি হয়, সেইখান থেকে খুব কমনলি মানে অ্যালার্জির একটা প্রবণতা তৈরি হয়। মাকড়সা তো সব বাড়িতেই থাকে, মাকড়সার ঝুল,
সেইখান থেকে অ্যালার্জি হয়। তারপরে কারো বাড়িতে এখন তো পশু পাখি মানে রাখা এখন তো খুব বেশি চল হয়েছে, তো তার মধ্যে কুকুর বা বিড়ালের যে লোম, সেই লোম গুলো থেকে অ্যালার্জি খুব বেশি হয়। তো সেই রকম ভাবে মানে কোনো একটা এক্সপোজারে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, সেটা ধরুন গায়ে র্যাশ বেরোচ্ছে, চুলকুনি হচ্ছে, হাঁচি হচ্ছে, তারপরে চোখ লাল হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানে ব্রঙ্কোস্পাজম হচ্ছে, মানে শ্বাসকষ্ট বাড়ছে, সাঁই 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 করে আওয়াজ হচ্ছে। এইটা অ্যাকচুয়ালি এটা একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, মানে এটা ক্লাসিক্যাল একটা অ্যালার্জি আর কি। যে অ্যালার্জি থেকে এবারে রাতের দিকে গিয়ে দেখা গেল যে আরো শ্বাসকষ্ট বাড়তে থাকলো, সাঁই 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 করে আওয়াজ হচ্ছে, শুতেই পাচ্ছে না, বসতে পারছে না, হসপিটালে নিয়ে গিয়ে নেবুলাইজ করে একটা ইনজেকশন দিয়ে তারপরে দেখা গেল ঠিক আছে। এটা মাঝে মাঝেই হতে পারে। তো এই যে অ্যালার্জিক যে অ্যাজমাটা, এটাই অ্যাকচুয়ালি খুব কমন আমাদের এই চত্বরগুলোতে, বিশেষ করে মানে যেখানে পলিউশন প্রচন্ড পরিমাণে বাড়ছে এখন, তো মানে গাড়ি, তারপরে হচ্ছে ধরুন এদিকে কলকারখানা, এগুলো থেকে যে সমস্ত গ্যাস নির্গমন হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই পলিউশন বেড়ে গিয়ে এই অ্যালার্জি এবং অ্যাজমার পরিমাণ খুব বেড়ে গেছে। এইটা একটা গোত্র। আর একটা গোত্র হচ্ছে যেটা আপনি বলছিলেন যে পারিবারিক ভাবে অ্যালার্জি থাকতে পারে, সেইটা একটা গোত্রের মধ্যে পড়ে, সেই অ্যালার্জি কিন্তু চলতে থাকে এবং সেই অ্যাজমা চলতে থাকে। একটা যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের অনেক পরিচিত বাচ্চার ক্ষেত্রে দেখছি যে খুব অল্প দিন অন্তর অন্তর জ্বর, তার সঙ্গে সর্দি, নাক বন্ধ, প্রচন্ড কাশি এবং তার মানে অনুষঙ্গে শ্বাসকষ্ট, এটা হচ্ছে। হ্যাঁ, মানে এটাকে না অনেক সময় হেই ফিভার বলে। মানে একটা জ্বরের মতো আসছে, একটু টেম্পারেচার একটু একটু বাড়ছে, তার সাথে মানে ওই রকম সাই সাই করে মানে আওয়াজ একটা মুখ থেকে বেরোচ্ছে। আর আর বাকি অ্যালার্জি যেগুলো আছে, মানে ধরুন চুল করছে বা চোখে প্রবলেম হচ্ছে বা এরকম, বা গলার এই টাকরাটার কাছে অসুবিধা হচ্ছে, সেই রকম হচ্ছে, তো সেইটা হেই ফিভার বলে। ওরকম পার্টিকুলার কোনো অ্যালার্জেন, মানে যেমন বললাম যে ধরুন ওইদিকে চিংড়ি বা কোনো সামুদ্রিক মাছ ওই জাতীয় কিছু খেলো, কাঁকড়া বা ওই জাতীয় কিছু খাওয়া, ওখান থেকে হতে পারে, বা ওই ডাস্ট টাস্ট করে যে যার হবে সেখান থেকেই হয় আর কি। এবার সেইখান থেকে যখন এক্সপোজার হচ্ছে তখন এইটা বারবার করে ফিরে আসতে পারে। তো সেইটা ওই হেই ফিভার মানে একটু জ্বর হবে, তার সাথে হচ্ছে এই অ্যাজমার বা অ্যালার্জির এই প্রকোপগুলো ফিরে আসবে। তো এইটা একটা বাচ্চাদের ক্ষেত্রে বেশ কমন আর কি। তো সেইগুলোকেও আমাদের ওই ভালো করে বুঝে নিতে হয় যে কোন পার্টিকুলার জিনিস থেকে হচ্ছে, হলে সেইটাকে যদি আইডেন্টিফাই করে সেটাকে যদি দূর করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের মানে বাচ্চার অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। আর একটা যেটা গোত্র বলছিলাম যে ওই অ্যাটোপি বলতে যে বোঝায় যে মানে জেনেটিক ভাবেই সে মানে প্রিডিসপোজ যে তার অ্যাজমা হবে আর কি। তো সেই ক্ষেত্রে সেই অ্যাজমার ক্ষেত্রে ডাক্তারবাবু মানে যারা চেস্ট ফিজিশিয়ান পার্টিকুলারলি বা বাচ্চাদের ডাক্তারবাবু, তাদের ক্ষেত্রে যাওয়া হয় এবং তাদের ক্ষেত্রে ব্রঙ্কোডায়ালেটার যেগুলো সেইগুলো ইউজ করতে হয় এবং সেগুলো দীর্ঘদিন ইউজ করতে হয়। এবং এই অ্যাটোপি বা এই অ্যাজমা যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্যাটার্ন কমনলি, সেটা দেখা গেছে যে অ্যাডোলেসেন্সের পরে আস্তে আস্তে কমে যেতে থাকে এবং কমে গিয়ে আস্তে 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 চলেই গেল, আর ফিরে এলো না। আর একটা প্যাটার্ন হয় যাদের ক্ষেত্রে আবার ওই 40 বছর বয়সের পর অনেক সময় ফিরে আসে। এবারে মূলত এই জন্মের পর থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত মানে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু বেশ ভালো কষ্টদায়ক একটা অ্যালার্জির পরিমাণ বা অ্যাজমার প্রবণতা বাচ্চাদের থাকে, এবং সেটা যত দিন যাচ্ছে তত আমাদের মানে বাড়ছে। এবং সেইটা সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি যে এটা কিন্তু যা চিকিৎসা হওয়া উচিত সেইটা না হলে কিন্তু বাচ্চার ভবিষ্যতে হার্টের উপর প্রবলেম হতে পারে, বাচ্চার পার্মানেন্টলি লাংসে প্রবলেম হতে পারে, বা সে ইনকেপেবল হয়ে যেতে পারে, মানে কাজকর্ম ঠিক মতো করতে পারছে, এটা তীব্রতা বাড়তে পারে এবং এমন হতে পারে যে সে বারবার করে হসপিটালাইজড হচ্ছে এবং অনেক সময় এক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে, যেটা খুব সহজে আটকানো যেতে পারে আর কি। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা ধরন দেখেছি যে ধরুন ছোট থেকে তার সর্দি কাশি বা শ্বাসকষ্টর কোনো মানে লক্ষণই ছিল না, হতোই না সেরকম করে, সেই মানুষের 30-35 এইরকম বয়সে গিয়ে হঠাৎ করে এই সর্দি কাশির প্রকোপটা বাড়লো এবং তার সঙ্গে শ্বাসকষ্টটা শুরু হলো, আর ওই বুকের মধ্যে সাঁই 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 ঘর 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 একটা আওয়াজ, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তা এদের ক্ষেত্রে কি বলবেন, সেটাও কি অ্যালার্জি? মানে এইটা আর একটা প্যাটার্ন, মানে এইটা আমাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যায়। এইবারে মানে আমি যদি মানে ওই হৃৎপিণ্ড বা হার্ট জনিত কোনো কারণ বাদ দিই, বা ধরুন ওই যেগুলো বললাম যে ট্রমাটিক কোনো কারণ যদি বাদ দিই বা মাসেলের প্রবলেম বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কি হয় না, এটা লাংসের স্পেসিফিক প্রবলেমের দিকে গেল। এবারে ফুসফুসে বা লাংসের যে স্পেসিফিক প্রবলেম, এবার এই বয়সের ক্ষেত্রে গিয়ে আমাদের অনেক কিছু হতে পারে, অনেক কিছু। যেমন ধরুন যারা রান্না করে হচ্ছে আপনার কাঠের উনুনে,
ধোঁয়া যেটা দীর্ঘদিন ধরে, ধরুন ছোটবেলা থেকে ধোঁয়াতে আপনার ওই করছে, এক্সপোজড হয়েছে, রান্না করছে, তারপরে কি ওদের ওই ধোঁয়াটা বুকের মধ্যে গিয়ে একটা চেঞ্জ হয়, সেটাকে বলা হচ্ছে আপনার সিওপিডি। তো সেই একটা হতে পারে। সিওপিডিটাও কিন্তু এরকম ভাবে সিজনালি বাড়তে পারে, যখনই ওই ইনফ্লুয়েঞ্জার আক্রমণ হয় সিজনালি, বর্ষাকালে বা শীতকালে, তখনই সেটা বাড়াবাড়ি হয়। এটা একটা প্যাটার্ন। এটা বিশেষ করে যারা স্মোক করে তাদের ক্ষেত্রে এটা আরো বেশি কম। স্মোকারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মানে আপনার ইউজুয়ালি এটা 40-50-এর পরে গিয়ে শুরু হয়, দীর্ঘদিন 20 বছর স্মোক করার পরে তারপর এটা শুরু হয়। তো এছাড়া মানে এটা কমন প্যাটার্ন যেটা বললাম, যে আইদার ধোঁয়া অথবা হচ্ছে আপনার স্মোকিং। এছাড়া বাকি যেটা হচ্ছে অকুপেশনাল এক্সপোজার। অকুপেশন মানে হচ্ছে ধরুন কেউ সিমেন্ট কারখানায় কাজ করে, সেই সিমেন্ট কারখানায় কাজ করার ক্ষেত্রে কি হয় না, তখন ওই লাংসের মধ্যে কিছু কিছু মেটেরিয়াল জমা হয়, সিলিকা জমা হয়, ঠিক আছে? জমা হতে হতে ওটা লাংসটাকে একটা পার্মানেন্ট চেঞ্জ করতে থাকে, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তো এরকম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ মানে অনেক রকম হয়, আমরা ওই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, আমরা একটু একটু করে এই জায়গাটা একটু বুঝে নিই। যে এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অকুপেশনাল এক্সপোজার, মানে অ্যাসবেস্টাস তৈরি হয় না, যে অ্যাসবেস্টাসের কারখানায় কাজ করছে বা এরকম সিলিকা ফ্যাক্টরিতে কাজ করছে, তো এইরকম ক্ষেত্রে এক্সপোজারটা খুব কমন। দেখবেন এই আমাদের যে বালির খাদান বা হচ্ছে যে খাদানগুলোতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই মানে অকুপেশনাল এক্সপোজার আপনি মাঝে মাঝে পেপারে আসে দেখবেন যে এটা একটা সোশ্যাল একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং সেটা পার্মানেন্ট চেঞ্জ হয়। এই আইএলডি তে এবার অনেক রকম হয়। এই আইএলডির ক্ষেত্রে একটা স্পেসিফিক আইএলডির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমাদের আবার সেই রিউমাটোলজি, নেফ্রোলজি সব এক হয়ে যায়। সেক্ষেত্রে অ্যাজমার মতনই হয়, সাঁইসাই আওয়াজ হয়, রাতের দিকে হয়, গায়ে মাঝে মাঝে হচ্ছে আপনার ওই র্যাশ বেরোয়, যেটা সেই র্যাশটা কিন্তু অ্যালার্জিক র্যাশ। আবার আমরা অ্যাকচুয়ালি ওটা পার্মানেন্টলি ওটাকে আমরা ভাস্কুলাইটিক র্যাশও বলি, লাল 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 হয়ে বেরোলো, ঠিক আছে, হাতে পায়ে বেরোলো। তারপরে চোখে প্রবলেম হতে থাকে, হ্যাঁ, এবারে অ্যাজমার মতন করে তার ট্রিটমেন্ট হতে থাকে। এবার আস্তে 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 গিয়ে দেখা গেল যে হঠাৎ করে নার্ভের প্রবলেম শুরু হলো, নার্ভ মানে পা হাত পা জ্বালা পড়া শুরু করলো, তীব্র জ্বালা পড়া হচ্ছে, রাত্রিবেলায় মানে ঘুম ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে, অথবা পায়ে বা হাতে উইকনেস এসে যাচ্ছে, একটা হাত বা একটা পায়ে উইকনেস আসছে, সেখান থেকে গ্লাস ধরতে পারছে না, এরকম কিছু হচ্ছে, ঠিক আছে? তো নার্ভের প্রবলেম হলো, তার সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে লাংসের প্রবলেম শুরু হলো, স্কিনের প্রবলেম হলো। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু অ্যাজমা অ্যালার্জি নয়, এইটাকে না একটু ভালো করে খুঁটিয়ে আমাদেরকে টেস্ট করতে হয়। টেস্ট করে তখন আমাদের এর মধ্যে গিয়ে দেখা যায় যে চুক-স্ট্রস সিনড্রোম বলে একটা সিনড্রোম হয়, ঠিক আছে? সেইটা কিন্তু একদম অন্য ধাঁচের, এটাকে ভাস্কুলাইটিস বলে। তো এই ভাস্কুলাইটিসের একটা গ্রুপ আছে, সেই ভাস্কুলাইটিসের গ্রুপটাকে বলে হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এই স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে আমাদের মানে এখন অনেক ভাগ এসে গেছে, তো তার মধ্যেও আমরা বলি যে ওই ওয়েজেনার্স গ্রানুলোমাটোসিস বলে একটা হয়। এগুলো খুব আনকমন নাম, কিন্তু এখন আস্তে আস্তে যত আমাদের সচেতনতা বাড়বে, এই ধরুন আমি আজকে বললাম, তাহলে আরেকজন শুনলো, তাহলে আরেকজন শুনলো, এরকম ভাবে আস্তে আস্তে সচেতনতা বাড়বে, তত এর টেস্ট হবে, যত পরীক্ষা বাড়বে তত বেশি করে এই রোগগুলোকে ধরা যাবে। নইলে না এটা অ্যাজমার মতন করে ট্রিটমেন্ট হতে থাকে। একটা সময় দেখা যায় হঠাৎ করে একদিন মানুষটা কিডনি ফেলিওরে মরে গেল, অথবা রক্তক্ষরণ হয়ে মরে গেল, মানে লাংসে রক্তক্ষরণ হয়ে মারা গেল, ঠিক আছে? এটা সাইনোসাইটিস হচ্ছে, মানে আমাদের সাইনাস বলে না, সাইনাস। তো সাইনাস, এদের সাইনাস প্রবলেম হয় খুব বেশি করে, তো এটাকে আবার অ্যালার্জি বলে মনে করে অনেকে। তো এইভাবে লাংসে এই যে মাঝে মাঝে মানে লাংস থেকে হচ্ছে ধরুন মানে কফের সাথে রক্ত বেরোচ্ছে, ইউজুয়ালি টিবি ট্রিটমেন্ট হয়ে যায়। টিবি ট্রিটমেন্টের পরেও দেখা গেল যে এদের কিন্তু রোগটা কমলো না, চলতে থাকলো। তাহলে এইরকম ক্ষেত্রগুলোতে তখন কি হয় না, আমাদেরকে কতগুলো টেস্ট করতে হয়, যেমন এমপিও বলে একটা টেস্ট হয়, PR3 বলে একটা টেস্ট হয়, অ্যান্টি-জিবিএম বলে একটা টেস্ট হয়। এই টেস্টগুলো করলে তখন আমরা এর ক্ষেত্রে কিছু ক্লু পাই যে এটা ভাস্কুলাইটিস হচ্ছে। এবার এইটা অনেক সময় এইগুলো নেগেটিভ থাকতে পারে, তখন আমাদের লাং বায়োপসি করতে হয়, অথবা হচ্ছে নার্ভ বায়োপসি করতে হয়, অথবা কিডনির ইনভলভমেন্ট হলে আমাদের কিডনি বায়োপসি করতে হয়। দেখো লাং ফাংশন টেস্ট যেটা, সেটা কোন সময় হয়? আসছি। তো এই যে আমরা বায়োপসি করলাম বা এগুলো করলাম, তখন আমরা ওখান থেকে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা ভাস্কুলাইটিস চলছে। এই ভাস্কুলাইটিসের ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এটা লাইফ থ্রেটনিং হয়। মানে হঠাৎ করে পালমোনারি হিমারেজ হয়ে মানে লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে রক্তক্ষরণ হয়ে মানুষ মরে যেতে পারে, কিডনির মধ্যে অ্যাটাক হয়ে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে, ডায়ালিসিস চলতে পারে, বা মানুষটা মরেই যেতে পারে, নার্ভগুলো প্যারালাইসিস হয়ে গিয়ে অবশ হয়ে যেতে পারে। তো এইগুলো মিলিয়ে তখন আমরা কিন্তু শুরু করেছিলাম শ্বাসকষ্ট দিয়ে, অ্যাজমার মতন একটা প্যাটার্ন দিয়ে। বেশি বয়সের ক্ষেত্রে মূলত বললাম আমরা, যেরকম হলে আমরা কিন্তু শুধু যে অ্যাজমা ভাববো বা সিওপিডি ভাববো তা নয়,
আমরা কিন্তু এগুলোও ভাববো। এর সাথে এরা হার্টও ইনভলভ করে, হার্টের মধ্যে ভাস্কুলাইটিস হলে হার্ট ফেলিওরও হয়, আচ্ছা এবং একটার পর একটা হতে থাকে। এবং একের বেশি অঙ্গ যখন আমরা ধরছি এটা এগুলোতে, তখন কিন্তু আমাদের এটা সন্দেহ করতে হবে যেটা ভাস্কুলাইটিস বলে কোনো রোগ হচ্ছে কিনা। এই আবার আমরা কিন্তু ফিরে এসে চলে গেলাম সেই রিউমাটোলজি আর নেফ্রোলজি এইসবের মধ্যে। কিন্তু এই যে বললাম ইমিউনোলজি সব জায়গাতে আসে। এবার আপনার পরের প্রশ্নে আসি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাং ফাংশন টেস্ট কখন করি? যখনই আমাদের দেখা যায় যে ধরুন মানে হার্টের প্রবলেম বাদ দিয়ে দিয়েছি আমরা, অ্যানিমিয়া বাদ দিয়ে দিয়েছি আমরা, অন্য কোনো কারণ ট্রমা গুলো বাদ দিয়ে দিয়েছি, তখন আমরা দেখছি, বা নার্ভের প্রবলেম বাদ দিয়েছি, তখন যখন দেখছি শ্বাসকষ্টটা মূলত লাংস থেকে হচ্ছে, তখন আমরা লাংসের ক্যাপাসিটি বা লাংসের ফাংশন দেখার জন্য আমরা লাং ফাংশন টেস্ট করি। এই লাং ফাংশন টেস্টে আমাদের কতগুলো প্যাটার্ন আসে, ঠিক আছে? সেই প্যাটার্নে আমরা সিওপিডি যেমন ধরতে পারি, ব্রঙ্কিয়াল অ্যাজমা যেমন ধরতে পারি। এই সিওপিডি আর ব্রঙ্কিয়াল অ্যাজমাকে বলা হয় হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ, মানে অবস্ট্রাকটিভ প্যাটার্ন ডিজিজ। আর এই আইএলডি বলে একটু আগে যেটা কথা বলছিলাম, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন লাং ডিজিজ। মানে আমাদের দুটো প্যাটার্ন হলো, একটাকে বলা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, একটা হলো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে সিওপিডিটা একটু বেশি বয়সে হয়, যারা স্মোক করে বা যাদের এই মানে ধোঁয়ার এক্সপোজার থাকে, মানে রান্না ওই কাঠের আগুনে করছে, তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে হচ্ছে সিওপিডি হয়। আর অ্যাজমার ক্ষেত্রে কি হয় না, অ্যাজমার ক্ষেত্রে বাচ্চাদের মূলত হতে পারে, অথবা বড়দের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম যে এটা বাচ্চাদের হলো, হয়ে তারপরে কমে গেল বা চলতে থাকলো, বা আবার বাচ্চাদের হয়ে কমে গিয়ে আবার 40-45 এর বয়সের উপর আবার শুরু হলো। তাহলে সিওপিডি আর অ্যাজমা এই দুটো আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এরকমও আমি দেখেছি, আমার পরিচিতর মধ্যেই আমি দেখেছি, যে কাঠের উনুনে রান্নাও করে না, যে অ্যাসবেস্টাসের কারখানায় কাজও করে না, কেমন, কিন্তু ওই বছর 30-35 থেকে তার এই অ্যাস্তমার একটা প্রবলেম শুরু হয়েছে এবং সেটা তার কন্টিনিউ করছে। একদম এই সেটাই আমি মানে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে যখন আমরা কারণ খুঁজে পাচ্ছি না, তখন আমাদের থেমে গিয়ে লাভ নেই। তাহলে আমাকে তখন ওইগুলো ভাবতে হবে যে তাহলে ভালো করে দেখি আরো যে মানুষটার নার্ভে কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানুষের সাইনাসে কোনো প্রবলেম থাকছে কিনা, মানুষটার মানে এবারে ওই টেস্ট গুলো করে দেখি যে এমপিওপিআর3 বা হচ্ছে নার্ভে যেমন হচ্ছে আমরা ইএমজি এনসিবি করি, ওখান থেকে কিছু পাচ্ছি কিনা, তাহলে নার্ভ বায়োপসি করি, কিডনিতে কিছু আসছে কিনা, তাহলে ইউরিনটা টেস্ট করে দেখি, ক্রিয়েটিনটা টেস্ট করে দেখি, ইউরিনে যদি দেখা যায় যে মানে আরবিসি আসছে, রক্ত বেরোচ্ছে, তাহলে কিডনি বায়োপসি করি। এগুলো কিন্তু এখন খুব সহজেই আমরা করতে পারি, দিয়ে আমরা রোগটা পেয়ে যাবো ভাস্কুলাইটিস। তার মানে আমি যেটা অ্যাজমা বলে ভাবছিলাম বা রোগটা ধরতে পারছিলাম সেটা কিন্তু পেয়ে যাবো। আচ্ছা, সার্কয়েডোসিস বলে একটা রোগ হয়, সেই সার্কয়েডোসিসও একদম এইরকম ভাবে প্রেজেন্ট করতে পারে আইএলডি হিসাবে। শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট যার, শুকনো কাশি হচ্ছে, এই আইএলডি একটা সব থেকে বড় রোগ, মানে লক্ষণ। এই শুকনো কাশি কিন্তু এদের থামে না, এই অল্প অল্প করে চলতে 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 আস্তে আস্তে বাড়তে থাকে। স্ক্লেরোডার্মা বলে একটা রোগ হয়, সেখানেও ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, সেখানে স্কিন গুলো টাইট হয়ে যায়। সেই স্কিন টাইট হওয়ার আগের লক্ষণ হচ্ছে হাতটা একটু ফুলে উঠবে, তারপর আস্তে 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 চামড়াটা সংকুচিত হতে থাকবে, তারপর আস্তে আস্তে স্কিনটা আমরা যেমন এখানটা টেনে এরকম করে ধরতে পারি, ওদের ক্ষেত্রে স্কিন আর ধরা যাবে না, মুখটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, মানে মুখে যে এই যে অ্যাপারচারটা আমাদের নর্মাল অ্যাপারচার, এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তারপরে খেতে গেলে গলা বুক চলবে, উঠতে বসতে গেলে মাসেলগুলো উইকনেস হয়ে যাবে। এবার আস্তে আস্তে কি হবে না, স্কিনে চেঞ্জ হবে, স্কিনের মধ্যে এখানে সাদা সাদা ছাপ ছোপ 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 তৈরি হয় বিভিন্ন জায়গাতে। যত স্কিন টাইট হবে তত ছোপ ছোপ তৈরি হয়, অর্থাৎ সল্ট অ্যান্ড পেপার অ্যাপিয়ারেন্সের মতো হয়। এটাতে খুব সুন্দর সাদা 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 স্কিনের নর্মাল স্কিনের মধ্যে অ্যাপিয়ারেন্স আসে, দিয়ে মুখটা ছোট হয়ে যায়, এটা ছোট হয়ে যায়, নাকটা বেরিয়ে আসে, তার সাথে সাথে শ্বাসকষ্ট হতে থাকে। এইটা হচ্ছে স্ক্লেরোডার্মা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তার সাথে আমি যদি লুপাসের কথা বলি, এসএলই, এর আগে আমরা এসএলই নিয়ে আলোচনা করেছি, এসএলইতেও ওই রকম লাংসের একটা প্রবলেম হয়, সেটাও ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। কিন্তু এসএলইতে একটা খুব ভয়ঙ্কর রোগ হয় লাংসে, সেটা হচ্ছে পালমোনারি হেমারেজ হয়। পালমোনারি হাইপারটেনশন বলে একটা রোগ আছে, সেই পালমোনারি হাইপারটেনশন হলেও শ্বাসকষ্ট হয়, ধরা খুব মুশকিল হয়, একমাত্র ইকোকার্ডিওগ্রাফি করলে ধরা যায়। সেটাও একটা পালমোনারি মানে লাংসের রোগ, কিন্তু সেখানে ভেসেল ইনভলভ, মানে লাংসের যে মানে রক্তবাহ সেইগুলো আক্রমণ হয়। এরকম অসংখ্য রোগ থেকে আমাদের কিন্তু এই শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো প্রকৃতি তৈরি হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, এটা তো আপনি মানে ডাক্তারের অধ্যাপক হিসেবে বললেন, হ্যাঁ, কিন্তু আমরা যারা মানে একদম লিম্যান, কাশি হচ্ছে, নাক বন্ধ হয়েছে,
কি করব, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ডাক্তারবাবু একটা ওষুধ দিন। না এক্ষুনি এই যে এইটা এক্ষুনি বলে দিই যে যেটা সিজনাল, হ্যাঁ। অর্থাৎ আমার জ্বর সর্দি কাশি হবে হ্যাঁ। বর্ষাকালে শীতকালে ওয়েদার পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে, হ্যাঁ। এটা খুব স্বাভাবিক, কারণ ওই ইনফ্লুয়েঞ্জা গুলো হয়ে আমাদের কি হয় না, ইমিউনিটি তৈরি হয় সেই বছরের হ্যাঁ, জন্য। কিন্তু কিন্তু ক্রনিক, যেটা বারবার হচ্ছে, খুব হ্যাঁ, ঘন ঘন হচ্ছে, ঘন ঘন অথচ হচ্ছে। হচ্ছে কমছে না পুরোপুরি, আস্তে আস্তে বাড়তেই থাকছে, হ্যাঁ। অথবা এতটাই হচ্ছে যে কষ্টদায়ক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই এতগুলো ভাবনা চিন্তা করতে হবে। এই ভাবনা চিন্তাটা করতে আমাদের কে, মানে পথ নির্দেশক কে হবেন? আপনার গৃহ চিকিৎসক, যেটাকে আচ্ছা। আমরা হাউস ফিজিশিয়ান বলি, তিনি প্রথম ব্যাপারটাকে ধরবেন। আপনি বারবার ওনার কাছেই যাবেন। উনি দেখছেন যে বছরে আমাদের 2বার বা 3বার হতে পারতো সেই শ্বাসকষ্টের রোগ, দেখা যাচ্ছে বারবার হচ্ছে, 2 জায়গায় 3, 3 জায়গায় 4, 5, 6, 7, 8, 9, 10 বার হচ্ছে, তার মানে এটা নর্মাল নয়। তাহলে এটা অ্যাজমা হতে পারে, তার মানে সিওপিডি হতে পারে, তার মানে ভাস্কুলাইটিস হতে পারে, তার মানে এটা কোনো কানেক্টিভিটি ডিসঅর্ডার। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ধরুন গৃহ চিকিৎসকের কাছে আমরা যাচ্ছি, বারবার যাচ্ছি, ওষুধ খাচ্ছি, হলো, এবার আমার বন্ধুরা ওপাশে বসে আপনার এই কথাগুলো শুনছেন, এবার তারা দেখলেন তাদের বছরে 4বারের জায়গায় 5বার হচ্ছে, তখন তিনি নিজে যদি মনে করেন যে গৃহ চিকিৎসকের কাছে বারবার গিয়ে আমার এটা কমছে না, তখন তিনি প্রথম কার কাছে যাবেন? গৃহ চিকিৎসককে অনুরোধ করবেন যে আপনি কি তো অন্য কিছু বুঝছেন এটা। তখন যদি দেখেন যে কোনো রেসপন্স পাচ্ছেন না, তাহলে উনি লাংস মানে চেস্ট ফিজিশিয়ান যে তাদের কাছে যাবে, বা রিউমাটোলজিস্টের কাছে যাবে, সেইটা গিয়ে, বা আমরা তো রয়েছি তো পারে, তো সবকিছুর জন্য জন্য আমার কাছে আসবে না। এটা সচেতনতা বাড়ানোটা খুব জরুরি। আচ্ছা, এটা সারেন কি সারে না, এবারে কি রোগ হয়েছে তার উপর নির্ভর করছে। আপনি তার আগে একটা প্রশ্ন করেছিলেন যে পালমোনারি ফাংশন টেস্ট, আমরা ওইখানে একটুখানি ঢুকেছিলাম, ওইটা একটু বলে দিই যে আমরা অবস্ট্রাকটিভ প্যাটার্ন, রেস্ট্রিকটিভ প্যাটার্ন পেয়েছি। রেস্ট্রিকটিভ প্যাটার্নটা না এই আইএলডি গোত্রের রোগের হয়। এবার ধরুন কারণ মাসেলটা নড়ছে না, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। কারোর ক্ষেত্রে নার্ভটা প্যারালাইসিস হয়ে গেছে, তারপর মাসেল উঠছে না, নড়ছে না। কেউ চোট আঘাতে আক্রান্ত হয়েছে, তার ক্ষেত্রে উঠছে না, নড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা আইএলডি জাতীয় রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাই। শুধু কিন্তু লাংসের কারণে হলো তা নয়। এইবারে অবস্ট্রাকটিভ প্যাটার্নে দুটো প্যাটার্ন, এই জায়গাটাই মেনলি বলা ছিল, অবস্ট্রাকটিভে দুটো প্যাটার্ন আছে। একটা হচ্ছে আমরা যে ইনহেলার ইউজ করি, সেই ইনহেলারকে ব্রঙ্কোডাইলেটর যে গ্রুপটা আছে সেই গ্রুপটা দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে ব্রঙ্কোডাইলেটর রেসপন্সে যদি দেখা যায় যে উন্নতি হয়ে যাচ্ছে, তাহলে সেটা অ্যাজমা। আর যেটাতে 20% এর কম রেসপন্স হচ্ছে, কম উন্নতি হচ্ছে পালমোনারি ফাংশন টেস্টে, সেটা ইউজুয়ালি সিওপিডি হয়। আচ্ছা। আর একটা প্যাটার্ন হয় যেটা অ্যাজমা সিওপিডির মাঝামাঝি, সেখানে অ্যালার্জির কম্পোনেন্টও থাকে, আবার ওই সিওপিডির কম্পোনেন্টও থাকে। মানে এই প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। এটা ক্লিনিক্যালি করা যায়, তবে তার থেকে সহজে করা যায় পালমোনারি ফাংশন টেস্ট দিয়ে। আচ্ছা, আপনি প্রশ্নটা করেছিলেন বলে মানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবার অ্যাজমা খুব রিওয়ার্ডিং বাচ্চাদের ক্ষেত্রে, ইউজুয়ালি আস্তে 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 বয়স যত বাড়ে কমে যায়। অ্যাজমা আরো রিওয়ার্ডিং নতুন যে ডাক্তার হয়েছে তার ক্ষেত্রে। কিরকম, আমি আমার ক্ষেত্রেই বলি যে সবে ডাক্তারি শুরু করেছি, একজন প্রচন্ড হাঁপাতে একজন বাচ্চাকে নিয়ে এসছে। সেই বাচ্চা তখন ওই 11 বছর বয়সের একটা বাচ্চাকে নিয়ে এসছে, সে মানে প্রায় নীল হয়ে যাবে এরকম, মানে এত কষ্ট হচ্ছে, তার শরীরে অক্সিজেন ঢুকছে না। তাকে দেখেই আমি ডায়াগনোসিস করলাম যে অ্যাজমা হচ্ছে, অ্যাজমার অ্যাটাক হয়েছে। অ্যাজমার অ্যাটাক হলে না লাংস একদম ঢোকে না, সাইলেন্ট চেস্টের মতো হয়ে যায়, একদম পুরো কোনো শ্বাস প্রশ্বাস ঢুকছে না। সঙ্গে সঙ্গে তাকে নেবুলাইজ করে স্টেরয়েড ইনজেকশন দিয়ে, তার সাথে পরপর আমাদের যে সমস্ত থেরাপিগুলো আছে সেগুলো দেওয়ার পরে সে ঘন্টাখানেকের মধ্যে একদম পুরো সোজা উঠে বসলো, যেখানে প্রায় মারা যাচ্ছিল সেখান থেকে উঠে বসলো। এইরকম রিওয়ার্ডিং হলেই মানে একটা অদ্ভুত ব্যাপার হয়, যে ডাক্তারবাবু ভগবান হয়ে যায়, সেই ভগবান হওয়া শুরু হয় আমাদের আর কি। তো সেইটা অ্যাজমার ক্ষেত্রে খুব রিওয়ার্ডিং ট্রিটমেন্ট হয়। এবং অ্যাজমা যদি ধরা যায় এবং তারপর যদি ট্রিটমেন্ট ঠিক মতো করা যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাজমাটা সত্যিই কন্ট্রোলের মধ্যে থাকে, বা কখনো কখনো যে বললাম যে সেরেও যেতে পারে। সিওপিডি কিন্তু সারে না, সিওপিডি ট্রিটমেন্ট লাগে। এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ভ্যাকসিনেশন খুব জরুরি। আমরা ভ্যাকসিনেশন পরে একদিন আলোচনা করবো। ভ্যাকসিনেশন মানে আমাদের ধরো নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা, এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের সিওপিডি থাকলে বা অ্যাজমা থাকলে দিয়ে দেওয়া উচিত। বাকি এটা কাদের, ছোটদের না বড়দের? ছোট বড় সবারই। মানে আপনি বলছেন যে নিউমোনিয়ার একটা ভ্যাকসিন আর একটা কিসের, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন। এবারে আমরা ভ্যাকসিন নিয়ে যদি পরে একদিন আলোচনা করব, সেটা ভ্যাকসিন নিয়ে ডিটেইলের মধ্যে গেলাম। আচ্ছা, আজকে আমাদের এই আলোচনাটা এখানেই শেষ করি আমরা। তা
শেষে এটাই বলবো যে ডাক্তারবাবুর কথা থেকে যেটা উদ্ধার করলাম আপনাদের তরফে আমি, সেটা হচ্ছে যে যদি এই ধরনের ঘটনা ঘটে, বারবার ঘটে, তাহলে যদি দেখি যে কমছে না, তখন আমরা আমাদের গৃহ চিকিৎসককে অনুরোধ করব বা চেস্টের কোনো ডক্টরকে দেখাবো, রিউমাটোলজির কারোকে দেখাবো। আর না হলে মানে আর কিছু যদি না পাই কোথাও, তাহলে সোজা অতনুপালের কাছে চলে আসবো।